আজ আমি মাছ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারবেন, তবে রান্নার পদ্ধতি কিন্তু একই রকম থাকবে। আর গরম গরম ভাতের সাথে এরকম যদি পাতলা মাছের ঝোল পাওয়া যায়, খাওয়া একদম জমে যাবে। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা তৈরি করে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে এই স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে 5 পিস রুই মাছ নিয়েছি। এবার মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যেমন 5 থেকে 7 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে মাছগুলোর দুই পিঠই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। মাছগুলো এবার রেস্টে থাক। অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য এইখানে আমি বড় চামচের 1 চা চামচ জিরে আর বড় চামচের 1 চা চামচ গোটা ধনে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে প্রথমে ফ্লেমটা অন করে কড়াই গরম হলে লো করে দেব। তারপর ওই যে জিরে আর ধনেটা এবার কড়াইতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব গোটা তেজপাতা। গোটা জিরেটা আরও হাফ চামচ দিয়ে দিলাম। মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে। আপনারা তো তেজপাতা ফোড়ন হিসাবে খেয়েছেন, তবে একবার মশলার সাথে ঠিক এইভাবে তেজপাতাটা ব্যবহার করে দেখুন। এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। ভালো করে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন চটপট করে ফুটতে শুরু করেছে, তখন এটাকে নামিয়ে নেব। দেখাই যাচ্ছে ভাজাতে তেজপাতাগুলো হাত দিয়েই একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাকে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর কড়াইটা ভালো করে গরম করে নেব। আর মাছ ভাজার ক্ষেত্রে কড়াই যত ভালো গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছ ভাজতে কোনো রকম সমস্যা হবে না। দিয়ে দিয়েছি ভাজার জন্য সর্ষের তেল আর সামান্য একটু লবণ দেওয়া হলো। এতে কি হবে, যখন মাছটা ভাজবো তখন চারদিকে তেল ছিটবে না। আমি দেখিয়ে দিচ্ছি একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে, কোনো রকম কিন্তু কড়াইয়ের চারদিকে একটুও ছিটবে না, ঢাকতেও হবে না কোনো রকম ঢাকনা দিয়ে। এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে একসাথে অনেকগুলো মাছ ভেজে নেব। নিচের পিঠটা একটু হালকাভাবে ভাজা হলে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে মাছগুলোকে ভেজে নেব। আর একটু মাছটা যদি কড়া করে ভাজা হয়, তাহলে কিন্তু মাছের ঝোলটা বেশি টেস্টি হয়। সেই কারণে মাছটা একটু যখন ভাজবেন, ঠিক একটু বেশ লাল লাল হবে সেইভাবে ভাজবেন। এদিকে আমি একটা ছোট হামল দিস্তার মধ্যে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারেন। মাছের ঝোলে তো অনেক রকম মশলা ব্যবহার করেন, একবার এই মশলাটা ব্যবহার করে দেখুন। এদিকে ওপরের পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে এপিঠ ওপিঠ ওই যে ওপরের পিঠটা ছিল সেটাকে আবারও উল্টে দিলাম ভাজা হবার জন্য। এইভাবে মাছগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। আর যে একটা মাছ আছে সেটাকেও একইভাবে ভেজে নেব। সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আর বেঁচে থাকা তেলের মধ্যে এইখানে আমি আগের থেকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু। এখানে আপনারা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আলুগুলোর মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। তারপর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুগুলো পুরো লাল লাল হয়ে গেছে ভেজে, আর 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর যে সামান্য একটু তেল রয়েছে তার মধ্যে আর অল্প করে তেল দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব।
ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঠিক এইভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা ভেজে দেবেন। দেখবেন এত সুন্দর মাছের ঝোলের থেকে একটা গন্ধ আসে। আর আমরা যে কাঁচা কাঁচা লঙ্কাটা ব্যবহার করি সেটার একরকম টেস্ট, আর এই ভেজে দিলে আর এক রকম টেস্ট। সামান্য কিছু হেরফেরের জন্য সম্পূর্ণ রেসিপির কিন্তু টেস্ট বদলে যায়। এর মধ্যে এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করব। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। যে কোনো মাছের রেসিপিতে যদি পেঁয়াজটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে তার টেস্টই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি খুন্তিটা দিয়ে একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পুরো লাল লাল হয়ে গেছে। ঠিক এরকম করেই কিন্তু ভাজবেন। এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব, যেমন 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট। এবার গ্যাসের ফ্লেম লো রেখে আদা আর রসুনের পেস্টটা তেলে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে ঠিক সেই সময়ই এর মধ্যে ব্যবহার করব বেশ কিছুটা পরিমাণ টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর এই রেসিপিতে একটু টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। টমেটো হালকা একটু মজে আসলে এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব পরিমাণ অনুযায়ী কালারের জন্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 চা চামচ ধনের গুঁড়ো, দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে কোনো রকম মশলা আর ব্যবহার করব না। দেখাই গেল কতটুকু মশলা ব্যবহার করেছি। মশলা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। তারপর জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে এবার মশলাটাকে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব, আর টমেটোটাকে মশলার সাথে ভেঙে চুরে দেব। একদম কিন্তু টমেটো মশলার সাথে গলে গেছে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তেলও ছেড়েছে। এই পর্যায়ে এর মধ্যে দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুটার সাথে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে আর 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে একটু রান্না হবে। আলুও মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশিই দেবেন, কারণ এই যে মাছের ঝোলটা তৈরি হবে এটা কিন্তু পাতলাই খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল একদম কিন্তু দুপুরবেলা জমে যাবে। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেম হাই করে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে তো ঝোলের সাথে আলুটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটাকে ঝোলের সাথে ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই যে প্রথমে একটা ভাজা মশলা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা, জিরে, ধনে আর তেজপাতা। এই গুঁড়োটাকে ওপরে ছড়িয়ে দেব। গুঁড়ো মশলাটা ঝোলের মধ্যে দেওয়া মাত্রই চারদিকে এত সুন্দর একটা গন্ধ আসবে যেটা নাকি নাকে যাওয়া মাত্রই খিদে পেয়ে যাবে। এবার মাছ আর মশলাটা একটু ঝোলের মধ্যে ভালোভাবে হবার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখা যাচ্ছে কত পাতলা রয়েছে ঝোলটা, ঠিক এরকমভাবেই ঝোলটাকে রাখবেন। এই রেসিপিতে কোনো রকম গরম মশলার দরকার নেই। সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে ঝোলের সাথে মিশিয়ে দেব। গ্যাস অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। রেসিপি একদম কমপ্লিট।
একটু বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। তারপর একটা পাত্রে মাছের ঝোলটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে। এমন একটা স্পেশাল মশলা তৈরি করব যেটার জন্য রেসিপিটা এতটাই টেস্টি হবে, একবার খেলেই ক্যাপসিকাম দেখলেই এই রেসিপিটার কথাই মনে পড়বে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। কোন কোন মশলা ব্যবহার করে আমি এই স্পেশাল মশলাটা তৈরি করব সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এইখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। আর এই ক্যাপসিকামটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ রেসিপি তৈরি হবে। আর তার সাথে নিয়েছি যে চপ করার জন্য যে লঙ্কাগুলো থাকে, বেশ মোটা মোটা দেখাই যাচ্ছে এই লঙ্কাগুলো হাতের কাছে ছিল বলেই আমি রেসিপিটা ব্যবহার করেছি। এবার ক্যাপসিকাম কেটে নেব। মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার 4 টুকরো করে তারপরে যে ভেতরে বীজগুলো থাকে সেটাকে কেটে সম্পূর্ণটাই ফেলে দেব। বীজগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার লম্বা লম্বা করে একদম সরু সরু করে কেটে নেব। ঠিক এই রকম করেই সমস্ত ক্যাপসিকামটা একদম সরু সরু করে লম্বা করে কেটে নিয়ে ফিরে আসছি। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ টেস্ট, বেশ ক্যাপসিকামের মতনই কাজ করে। মাঝখান থেকে সেমভাবে কেটে নিয়ে তারপরে ভেতরে বীজগুলোকে ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। সমস্তগুলো কেটে নিয়ে ফিরে এসে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লো। আর দিয়ে দেব চিনে বাদাম। এবার শুকনো লঙ্কা আর বাদাম একই সাথে ভেজে নেব। একটু যখন ভাজা হবে, লঙ্কার গায়ে সামান্য একটু কালার আসবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এগুলো কিন্তু ছোটো চামচের 1 চা চামচ। জিরে আর ধনে, বাদাম, শুকনো লঙ্কা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তিল। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। দেখা যাচ্ছে মশলাগুলো চটপট হয়ে ফুটছে। এই পর্যায়ে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল। এখানে আমি নারকেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আর তারপরে নারকেলটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে এটা একই সাথে ভাজবো। নারকেলটা যত ভাজা হবে ততই কিন্তু নারকেলের থেকে তেল ছাড়তে শুরু করবে। আর যে আগের যে জিনিসগুলো আমি সব মশলা ব্যবহার করেছি, বাদাম, লঙ্কা, ধনে, জিরে, এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর এত দারুণ একটা গন্ধও বেরোবে। ক্যাপসিকামের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে। একটু মশলাটা বেশি হলেই বেশি টেস্টি হয়। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে আর সম্পূর্ণ মশলার সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে একদম গুঁড়ো না, বেশ একটু দানা দানা থাকবে, ঠিক সেরকম গুঁড়ো করতে হবে। গ্যাসের ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলে তৈরি করব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ কালো সর্ষে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে কারি পাতাও সম্বাদ দিতে পারেন, তবে আমি কারি পাতাটা ব্যবহার করিনি। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। এইখানে আমি বড় চামচের 1 চা চামচ আদা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা করে ভেজে নেব। আর যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি, সেই ক্যাপসিকাম। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তেলের মধ্যে ক্যাপসিকামটা সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে নেব।
ক্যাপসিকামের মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হবে। ক্যাপসিকাম তো হতে বেশি সময় লাগে না, রেসিপিটা একদম 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। ঠিক এইভাবে ভাজাটা হতে থাকবে। কোনো রকম জল আমি ব্যবহার করব না, গ্যাসের ফ্লেম লো করে রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। এইখানে মশলাটাই যে আধখানা করে গুঁড়ো করে রেখেছি। তারপরে কিছুক্ষণ ভাজা হলে পরে যখন দেখবেন বেশ একটু ক্যাপসিকামটা মজে মজে এসছে আর নিচের দিকটা একটু ধরে যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলাটা। সম্পূর্ণ মশলাটাই আমি এর মধ্যে ব্যবহার করব। একটু মশলার পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে রেসিপিটা ভীষণ টেস্টি হয়। আর তো কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইভাবেই ভাজা হতে দিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা, আর একটু বাদে বাদে কিন্তু খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। ভাজাটা যত ভালো হবে ততই কিন্তু রেসিপির থেকে গন্ধটা বেরোবে অসাধারণ। নাকে যাওয়া মাত্রই একদম জিভের থেকে জল চলে আসবে। টেস্টটা চটপটা হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এইখানে আপনারা লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ ক্যাপসিকামটার সাথে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। রেসিপিটা এতটাই চটপটা হয় খেতে যেটা খাওয়ার পরই বুঝতে পারবেন। চিনিটা দিয়ে আর সামান্য কিছুক্ষণ রান্না করে নিলেই রেসিপি একদম অলমোস্ট রেডি। গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের চটপটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড। মেথি শাকে আছে অনেক গুণাগুণ, সেই কারণে ছোট থেকে বড় সকলেরই মেথি শাকটা খাওয়া অত্যন্ত জরুরি। এই রকমভাবে যদি মেথি শাক রান্না করা হয় গরম গরম ভাত কেন রুটি পরোটাও খাওয়া যাবে। মেথি শাক সামান্য একটু তিতকুটের কারণে বাচ্চারা একদমই খেতে চায় না। আর এইভাবে যদি একদিন রান্না করে দেন তিতো তো লাগবেই না, বরং আরও বেশি সমস্ত ভাত বাচ্চারা এই দিয়েই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি এক আঁটি একদম তাজা তাজা মেথি শাক নিয়েছি। এবার শাকটা বেছে নেব। একটা করে শাক নিয়ে কিছুটা ডাঁটি নরম অংশ রেখে সেটা নখ দিয়ে কেটে নেব। এই শাকগুলো এতটাই নরম হয় যে গোড়ার দিকটা বেশিটা ফেলতে হয় না,
কারণ এই শাকে পাতা ডাঁটি দুটোই কিন্তু ভীষণ টেস্টি, সেই কারণে আমি অনেকটাই ডাঁটি দিয়ে দিচ্ছি, যেহেতু ডাঁটিগুলো একদম নরম নরম। যেই শাকটা দেখবেন নখ দিয়ে কাটার সময় ডাঁটিগুলো একটু শক্ত লাগে, তাহলে সেই শাকটা মুখের দিকটা নেবেন, ডাঁটিটা অবশ্যই ফেলে দেবেন। সকলেই মেথি শাক বাছতে পারে, তবে যারা প্রথমবার মেথি শাক বাছবে বা রান্না করবে তাদের জন্যই এটা শেয়ার করলাম। এইভাবেই সব শাকগুলো বেছে নিয়ে ফিরে আসছি। শাকগুলোকে বেছে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। আর শাক ছোট করে কেটে নেওয়ার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয়। এবার শাকগুলোকে যেহেতু ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। এবার শাকটা ছোট ছোট করে কেটে নেব। আর শাক কেন কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয়, কারণ কেটে নিয়ে যদি ধোয়া হয় জলের সাথে শাকের যে গুণাগুণগুলো থাকে সেটা চলে যায় জলের মাধ্যমে বেরিয়ে। এইভাবে সমস্ত শাকগুলো কেটে নেব। নিয়েছি বড় সাইজের একটা বেগুন। সম্পূর্ণ বেগুনটা কিন্তু আমি শাকে ব্যবহার করব না, যেহেতু অনেকটা বড় বেগুন, সেই কারণে অর্ধেকটা দেব। শাকের পরিমাণ অনুযায়ী বেগুন ব্যবহার করতে হবে। বেগুনটা এবার একদম ছোট ছোট করে কেটে নেব। মাঝখান থেকে অর্ধেক করে নেওয়া হলো, একদম ছোট ছোট করে কাটবো। বেগুন কেটে নেওয়ার পরে দেব সিম। সেই কারণে সিমের সামনের যে দুই পাশের মুখটা আছে সেটাকে কেটে যে শীটটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি। আর তারপর ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এইভাবে সমস্ত সিমগুলো কেটে নেব। শাকের মধ্যে যদি সিম বেগুন দেওয়া হয় দারুণ কিন্তু টেস্ট হয়। শাকগুলো তো আগেই কেটে নিয়েছি, যেন কোনো রকম বালি শাকের গায়ে না লাগে, কারণ কাটার পরে তো আর ধোবো না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শাক। আর শাকের মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে শাকের সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দিয়ে তারপরে লো করে একটু ঢেকে দেব। জল একদমই যেন বেশি না হয়, কারণ লবণ দেওয়াতে শাক কিন্তু অনেকটাই জল বেরোবে। ঢেকে দিয়েছিলাম, আর 3 থেকে 4 মিনিট পরে এসে দেখিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে শাকের থেকে কতখানি জল বেরিয়েছে। শাকটাকে ভালোভাবে ভাপিয়ে নেব। আর এতে যে কত সুন্দর শাকের কালার থাকে একদম রান্নার লাস্ট পর্যন্ত। শাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর শাকের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর। এইভাবে অবশ্যই ভাপিয়ে তারপরে রান্না করবেন। দেখবেন যে শাকের কালারটা দেখা মাত্রই কিন্তু সকলের লোভ লেগে যাবে। শাকটাকে নাবিয়ে নেব। ওই যে জলটা রয়েছে যতটুকু, এটা কিন্তু একটুও ফেলবো না, শাকের সাথেই রেখে দেব। ওই কড়াইটায় জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল অল্প করে। সামান্য একটু লবণ দেব, যেন গরম তেলে কিছু দিলে পরে চারদিকে ছিটে যায়। লবণটা দিলে পরে কি হবে, তার তেলটা আর চারদিকে ছিটবে না। এর মধ্যে দিয়ে দেব আমি বেগুন। ওই যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলোকে এবার ভালো করে ভেজে নেব। কালারের জন্য দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ তো তেলে দেওয়াই আছে, সেই কারণে আর লবণের প্রয়োজন নেই। বেগুন তো ভাজতে একদমই বেশি সময় লাগে না। বেগুন ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব, সেই কারণেই অল্প তেল ব্যবহার করেছি। বেগুনটা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেব। তারপরে দেব ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। মেথি শাকে অবশ্যই কালো জিরেটা ফোড়ন দেবেন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু একদম লো। এইবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ থেতো করে নেওয়া রসুন। এইখানে আমি 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি। রসুনটা হালকা বেশ ভাজা হয়ে গেছে, আর রসুন ভাজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার হালকা করে ভেজে নেব। রসুন তো ভালো করে ভাজা আছে, তবে পেঁয়াজটা হালকা করে ভাজবো। পেঁয়াজটা হালকা করে প্রথমে ভাজার কারণ হচ্ছে, এইখানে আমি একদম ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আলু। সেই আলুটা এবার ভাজা হতে হতে পেঁয়াজটাও আলুর সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে আলাদাভাবে আলু আর ওই যে সিম কেটে রেখেছি সেগুলো ভেজে নিতে পারেন। তবে আমি সব সময়ই চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কি করে সময় বাঁচিয়ে
টেস্টি রেসিপি তৈরি করা যায়। এর মধ্যে দিয়ে দেওয়া হলো কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে ভাজা হতে দিতে হবে। আলু 50% মতন সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ছোট ছোট করে কেটে রেখেছি সিম, সেগুলো। সিম আর আলু এবার একসাথে ভাজা হবে। তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। সিম আলু একদম কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলু কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সিম আলু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভাপিয়ে রেখেছিলাম শাকটা, সেই শাক। আর দেব এইখানে ভেজে নেওয়া বেগুন। এরপর সব কিছু ভালো করে একবার একসাথে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। শাকের থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে আর কত সুন্দর ঝরঝরে শাক তৈরি হয়েছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ চিনি। আর দিয়ে দেব এইখানে 2 চা চামচ সাদা তিল। মেথি শাক যেমন আমাদের শরীরের পক্ষে অনেক অনেক উপকারী, তেমন কিন্তু সাদা তিলে আছে অনেক গুণাগুণ। চিনি আর তিলটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এবার আর সামান্য 3 থেকে 4 মিনিট মতন হলেই একদম শাক সম্পূর্ণ রেডি। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর, বললাম না এত সুন্দর লাস্ট পর্যন্ত কালার থাকবে, কালার কিন্তু চেঞ্জ হবে না। শাক একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস তো অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।